বললে লোকটা শ্যামবর্ণ, একেবারে কোচওয়ানের মতো চেহারা। আমার নানির বাড়ি মোরাদাবাদ। আমার চেয়ে তুমি বেশি দেখনি। বেশ, বাজি ধরো। বাজি হারলে কি দেবে? 10 টাকা। তুমি? আমি? হঠাৎ কানের কাছে মুখ এনে ফিসফিস করে কি বলেই দ্রুত চলে গেলে। কি বলেছিলে মনিরা? কিন্তু ততক্ষণে আমার দেহের ভিতর সব আলো যেন তিরতার সাদা হয়ে গিয়েছিল, আর ভিতরের আলো বাইরে ছড়িয়ে চারদিক উজ্জ্বল করে তুলেছিল। কোথাও পাখি ডাকছিল, অজস্র ফুল ফুটে উঠেছিল, সৌরভ আর বাতাসের দোলা সবটুকু চেতনা গান হয়ে যাচ্ছিল। উন্মেলিত মনে আমি সেদিন বিকেলে জনসভায় অপেক্ষা করছিলুম। স্পষ্ট জানতুম না বাজি জিতলে তুমি আমাকে কি দেবে, অথচ ওই রকম পাখি ডাকা ফুলফোটা চঞ্চলতা, আলোর প্রকাশ। তারপর বিকেলে ময়দানে গেলুম। সেখানে সাদিকের সলো দেখা। সাদিক তখন উদ্যন্তাদের এক পান্ডা, সং ছাত্রনেতা। সে আমাকে দেখে বলল, আরে আরে তুই এখানে? ব্যাপার কি? বললুম, কেন, আমার কি আসতে আকার নয়? মানা নেই। তবে তুই আবার মুসলমানদের আলাদা আত্মনিয়ন্ত্রণ কথাটা মানিস নে, তাই বলছি। হেসে বললুম, রাখো ওসব। হ্যাঁ রে, মোরাদাবাদের নবাবজাদা আসবেন শুনেছিলুম। আসবেন তো? সাদিক কপট গাম্ভীর্যে চাপা স্বরে বলল, কেন বলতো? তোর কংগ্রেসি বন্ধুরা জানতে স্বচ্ছ বুঝি। সোমা মারবে। খাপ্পা হয়ে বললুম, তোর সব তাতেই বিল। ইয়ে, কংগ্রেসিরা হিংসাবাদী নয়। গান্ধীর মতো নেতা তাদের আছেন। অহিংসায় বিশ্বাসী তাবা। সাদিক আমার ক্রোকে আমল না দিয়ে বলল, তা থাকুন, কিন্তু টেররিস্টরাও আসলে বর্ণ চোরা কংগ্রেসই ছিল। এখন তাদের অনে দাঁড়িয়ে একার প্রকাশ্যে কংগ্রেস করছে। রাজনীতির পান্ডারা বরাবরই আমার চক্ষুশূল। তবু দুনিয়াটায় থাকতে হলে তাদের সঙ্গে মিশতে হয়, এই যা। আর সাদিক তো আমার ছেলেবেলার বন্ধু, সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু। মনের কথা এমন করে আর কাবুর সামনে তো আমরা পরস্পর বলতে পারতুম না। তব তর্ক করতে ছাড়তাম না। তর্ক আমাদের কিছুক্ষণের জন্য যে দেখাদেখি বন্ধ করে দিত, কিন্তু তারপর ফের সেই নিভৃতে বসে মনের কথার ঝাঁপি খোলা। সেই মনিরা দুই বিপরীত মেরুর মধ্যে যোগসূত্র। মনিরা নামক গ্রন্থি দুটি পরস্পর বিরোধী সত্তাকে একত্র রেখেছিল। তা সরে এসেছিলুম তার সামনে থেকে। অজস্র মানুষের ভারে সেই একটি মানুষ আসবার নীরব অধৈর্য প্রতীক্ষা। এমন করে কি সেই সঞ্চয় আর কেউ অপেক্ষা করছিল নবাবজাদার জন্য? যেন নবাবজাদা নন, আমার জন্য একটি জয়মালা আসবে, তাই গলা বাড়িয়ে বসে আছি। যেন আসবে এক রাজসনদ, যাতে লেখা থাকবে, মনিরা কামালকে যা দিতে চায় তা হওয়া হোক। তারপর এলেন তিনি। আমার চোখ মুহূর্তে ঝাপসা হয়ে গেল, মাথা ঘুরতে থাকলো, সারা পৃথিবী নিভে গেল আবছায়ার মতো। সেই পাখিরা থামলো, ফল করলো, গন্ধ ফুরালো। মুখ নিচু করে আমি হাঁটছিলুম। আমার জন্যে রাজসন্দে লেখা আছে, মনিয়াকে যা দিতে চেয়েছ দাও। স্মৃতি কি প্রবন্ধনা করে মানুষকে? স্মৃতিকে বিশ্বাস করতে নেই, সে শয়তানের চেয়ে মারাত্মক ছলনাকারী। নবাবজাদার গায়ের রং শ্যামবর্ণা। আমি তোমার সামনে যেতে পারলুম না। পড়ার ঘরে চুপচাপ বসে রইলুম। তারপর কখন মা এসে ঘরে আলো জ্বেলে দিয়ে গেছেন জানি না। টেবিলের দেরাজ খুলে হাত খরচের টাকাগুলো বের করছিলাম, আর সেই সময়ে বাইরে বারান্দায় তোমার কণ্ঠস্বর। তুমি মাকে জিজ্ঞেস করছিলে, কামাল ভাই কোথা খালাজি? মা বললেন, আজও অঙ্কে আটকেছে বুঝি। যা না, তুমি এলে ঘরে, তাতে সত্যি একগুচ্ছের খাতা, আসবার ছাড়পত্র। এসেই বললে, কে জিতেছে? ওই তো রয়েছে ঘরে। ওগুলো তোমার এখানে নিঃশব্দে টাকা এগিয়ে দিলুম। তুমি নিলে না, বললে ঠিক আছে, আপাতত তোমার কাছে জিম্মা রইল, পড়ে নেব। হঠাৎ আমি কেমন বোকার মতো জিতলে তুমি কি দিতে মনিরা? চাচ্ছি। তোমার হাত চেপে ধরে বলে বসলুম। আমি কথাটা তখন বুঝতে পারিনি, তাই জানতে। তুমি হাত ছাড়িয়ে নিলে, তুমি হেরে গেলেও তা দিতে আমার কষ্ট হবে না। কি সেটা? একটা ঘোড়ার আড্ডা, বলে তুমি দারুণ হাসতে শুরু করলে। আমার লজ্জা করছিল পাছে মা কি ভেবে বসেন। মনিরা, সেদিন তুমি অমন জোরে না হাসলে আমি মায়ের জন্য সন্ত্রস্ত হতুম না। এবং তার ফলে হঠাৎ আলো নিভিয়ে দরজা বন্ধ করে। হ্যাঁ, ওই রকম একটা হঠকারিতা আমায় নাড়া দিচ্ছিল চুপি চুপি।
তোমার সঙ্গে বাজি যেতবার যে প্রবল আকাঙ্ক্ষা প্রত্যাশা দুপুর থেকে বিকেল অবধি চঞ্চল করেছিল, সেই ব্যর্থ কাম আকাঙ্ক্ষা ও আহত প্রত্যাশা প্রতিশোধে উন্মত্ত হয়ে উঠেছিল। ইচ্ছে করছিল তোমার মাসুল ঘিরে অহরহ যে মায়ার তাবু ছাউনি পাতে আগুন ধরিয়ে দিয়েই তাতে শুধু দখম আস্তলটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। পারলুম না। তুমি কি জানতে পেরেছিলে, তাই অত জোরে কথা বলেছিলে, হাসছিলে? তুমি হঠাৎ নীরব হয়ে গেলে বাইরের লোকের স্বভাব তো সন্দেহ হওয়া স্বাভাবিক ছিল তখন। অনর্গল কথা বলা হঠাৎ বন্ধ হলে অন্ধ শ্রোতাও মুখ তুলে তাকাতে চায়। কিন্তু কি আর করা, আত্মরক্ষার দুর্ভেদ্য বর্ম, তোমার পরা আমার আকাঙ্ক্ষা নিষ্ফল বর্জনের পর ক্লান্ত হয়ে পড়ল ক্রমশ। তুমি কি লক্ষ্য